অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আমরা দেখব মহা ধামাকা। আজকের রূপা ফিরে এসেছে এবং রূপা দীপাকে চিনতে পেরেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই ঘটতে চলেছে আজকের পর্বের প্রত্যেকটি বিষয়ে। আজকের রূপা যেভাবে দীপার ওপরে সুদীপা এবং পরমাকে যেভাবে আঁকড়ে ধরলো, এবং সুদীপা এবং পরমা তারা দুজনে মিলে রূপাকে নিয়ে হাসপাতালে গেল এবং মা মা বলে চিৎকার করতে শুরু করে দিল। তাদের মা তাদের কাছে ফিরে এসেছে। আজকে রূপা তার মেয়েদের কোলের কাছে চলে গেছে এবং তারই সাথে সাথে আমরা আরও একটা বিষয় স্পষ্টভাবে বুঝতে পেরেছি, আজকে কিন্তু সমস্ত সত্য একেবারে সামনে চলে এসেছে। এদিকে পরমার যে কথাটা শুনছিল আদিত্য, অভ্র, সে অভ্র কিন্তু সেখানে গিয়ে প্রতিবাদ করেছে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আদিত্য এসে পৌঁছেছে এবং সেখানে কিন্তু সবাই মিলে সুদীপার সামনে সমস্ত সত্য প্রকাশ পেয়ে গেছে এবং অভ্র পুরো বিষয়টা বুঝতে পেরেছে যে পরমা এবং আদিত্যের মধ্যে একটা গভীর প্রেম ছিল এবং সেই প্রেমটাকে সার্থক করার জন্য তারা দুজনে যেভাবে সবাই মিলে যেভাবে অভ্রকে ফাঁসিয়েছে, অভ্র যেভাবে তার নিজের জীবনকে শেষ করে দিতে চলেছে, আজকে পুরো বিষয়টা কিন্তু সেইভাবে ঘটতে চলেছে। আজকে সুদীপাও কিন্তু আদিত্যর উপরে প্রচণ্ড চটে গেছে, কারণ আদিত্য তার ভাইয়ের কাছে গিয়ে বলেছে, ভাই আমি দাদা ভাই, আমি একটা জিনিস করেছি, আমি তোকে বাঁচানোর জন্য ফ্যামিলিতে যখন আনন্দের উৎসবে মেতে উঠেছে তখন আমার ভালোবাসাটাকে আমি কুরবানি দিয়েছি, আমার ভালোবাসাটাকে আমি হত্যা করে দিয়েছি, কারণ মুখের হাসি আমি নষ্ট করতে চাইনি, তাই জন্য আমি আর কিছুই বলিনি। সেখানে অভ্র প্রচণ্ড উদ্বেগ নিয়ে আদিত্যের উপরে প্রচণ্ড রকমের চড়াও হয়ে বলতে লাগে, তাহলে আমার জীবনটাকে তুই এইভাবে শেষ করে দিয়েছিস, আমাকে তুই ভিক্ষা দিয়েছিস, বল আমাকে তুই ভিক্ষা দিয়েছিস। এইভাবে কিন্তু পুরো এপিসোডটা চলে গেছে। তো এর পরবর্তী মুহূর্তে আমরা দেখেছি রূপা কিন্তু সুদীপা এবং পরমার কোলের কাছে গিয়ে আসে পড়ে। পরমা যখন প্রচণ্ড গতিবেগ নিয়ে গাড়ি চালাচ্ছিল তখনই কিন্তু সেখানে হাজির হয় রূপা এবং তাদের গাড়িতে অ্যাক্সিডেন্টে সুদীপা তার সামনে এগিয়ে যায় এবং সুদীপা গিয়ে তাকে তুলে ধরে। তখন সেখানে দুজনেই কিন্তু রূপাকে দেখে তাদের মায়ের অনুভূতি কিন্তু কাছে কাছে পেয়ে গেছে। তো আজকের পর্বে কী কী ঘটতে চলেছে আমি একেবারে পুঙ্খানুপুঙ্খ স্পষ্ট আলোচনা করছি, তো সবাই সাথে থাকো। আজকের পর্বে আমরা দেখতে চলেছি যে সুদীপা যখন মন্দিরের মধ্যে রয়েছে তখনই হঠাৎ করে কিন্তু আমরা দেখতে পেয়েছি সে মনের খাতায় মনের পাতায় ভাসাতে শুরু করে দিয়েছে যে ঠাকুর সবার মঙ্গল করো, সবার মন থেকে সমস্ত কষ্ট দুঃখগুলোকে দূর করে দাও। এদিকে যখন হঠাৎ করেই দেখতে পাচ্ছি রূপা চলে এসেছে, রূপা ওর তার কাছে গিয়ে বিভিন্ন রকমভাবে বলতে লাগে, মা মা বলে চিৎকার করতে লাগে এবং পরে অবশেষে কিন্তু সে ক্লান্ত হয়ে সেখানে বসে পড়ে। তখন সেখানে আমরা দেখতে পেয়েছি আদিত্যর কাছে ফোন করে বড় মা বলতে লাগে, তুই যদি কাজটা না পারিস তাহলে আমাকে বল, আমি যাচ্ছি। তখন আদিত্য বলতে লাগে, বড় মা আমাদের সমস্ত কাজ হয়ে গেছে, আমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব। এই বলে কিন্তু আদিত্য ফোনটা রেখে দেয়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বড় মা কিন্তু প্রচণ্ড রকমের মনে মনে করতে লাগে, কেন সেই তোমাকে ফোনটা করতে হলো। এদিকে রূপা বসে আছে, হঠাৎ করে কিন্তু সুদীপা এবং আদিত্য যেই না সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সুদীপা আদিত্যকে সামনের দিকে এগিয়ে যেতে দেখেই রূপা কিন্তু একেবারে লাফ মেরে ওঠে আর বলতে লাগে মা মা বলে চিৎকার করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি সুদীপা এবং আদিত্য তারাও কিন্তু সামনের দিকে এগিয়ে গেছে, গাড়িতে করে সামনের দিকে এগিয়ে গেছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সেই পরমাকে বোঝাচ্ছে তার মা, তার বাবা পরমাকে বারবার বোঝানোর চেষ্টা করছে, পরমা আমরা তোর পাশে আছি, মা তোর সমস্ত জায়গাতে আমরা পাশে আছি, তোর কষ্ট আমরা সহ্য করতে পারছি না, তোমার সমস্ত কিছু আমি জানি, আমি জানতাম, তুই তো আমাকে বলেছিলিস, আমরা তো সব বিষয়গুলো জানতাম, সেক্ষেত্রে ওই আদিত্যের পাশে থাকার জন্য তো আমরা তো অভ্রের সঙ্গে তোকে বিয়ে দিয়েছি। আর এমন কথা শুনতেই কিন্তু অভ্র আর থাকতে পারেনি, সে লুকিয়ে শুনছিল কথাগুলো দরজার ওপাশ থেকে। তখন সে সামনে চলে এসে বলতে লাগে, আপনারা এত বড় ভুল কি করে করলেন, হ্যাঁ আপনারা এত বড় ভুল করলেন, ওকে কোনোদিন ক্ষমা করবো না, ও কোনোদিন মুক্তি পাবে না, আমার থেকে ও কোনোদিন মুক্তি পাবে না। তখনই কথা শুনতে কিন্তু পরমা থেকে শুরু করে পরমার বাবা থেকে শুরু করে প্রত্যেকের চোখটা একেবারে কপাল উঠে গেছে। তখন সেখানে পরমার বাবা বলতে লাগে, অভ্র বাবা তুমি একই কথা বলছো। তখন সেখানে অভ্র বলতে লাগে, আমি ঠিক কথা বলছি, আমি বেশ কথা বলছি, আপনারা সবই জানতেন ও পরমা না হয় একটা ছেলে মানুষ, কিন্তু আপনারা তো সিনিয়র মানুষ, সেক্ষেত্রে আপনারা সবই জেনে বুঝে একটা মেয়ের সর্বনাশ করলেন, তার সঙ্গে সঙ্গে আমারও সর্বনাশ করে দিলেন, আমার জীবনটাকে সব নরকে পরিণত করে দিলেন। আজকে আপনারা সবই জানতেন, সমস্ত বিষয়গুলো আপনারা জানতেন, তারপরেও কেন আপনারা এই বিষয়টাকে এত রকমভাবে আমাকে ফাঁসিয়ে দিয়েছেন, আমাকে শেষ করে দিয়েছেন। তখন সেখানে পরমা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে অভ্রের দিকে, আর অভ্র একে একে বলে চলেছে তার মনের কষ্ট, মনের যন্ত্রণা, মনের ছটফটানি সমস্ত কিছু তাদের সঙ্গে শেয়ার করতে চলেছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে অভ্র বলতে লেগেছে যে আমি আর এখানে থাকবো না, এক মুহূর্ত আমি এখানে থাকবো না, আমার চৌধুরী বাড়ি থেকে কোনোদিন ও যেতে পারবে না চৌধুরী বাড়িতে, ও আপনাদের কাছে ওকে রেখে যাব এবং আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি আর কোনোদিন আমি এখানে আসবো না, কিন্তু ওকে ওকে এর এর শাস্তি ওকে ভোগ করতে হবে, অবশ্যই ওকে এর শাস্তি ভোগ করতে হবে। ওকে কোনোদিন, আমি অষ্টমঙ্গলায় এসেছি, আমি ওকে রেখে গেছি, আর কোনোদিনও ও চৌধুরী পরিবারে ফিরতে পারবে না, আর আমিও ওকে বিয়ের থেকে কোনোদিন ডিভোর্সের বারে মুক্তি আমি দেব না। এই বলে কিন্তু অভ্র প্রচণ্ড রকমের প্রতিজ্ঞাবদ্ধের সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে দেয়। এদিকে সবাই মিলে ডাকাডাকি করতে লেগে,
অভ্র শোনো, অভ্র শোনো, কিন্তু অভ্র শুনতে চায় না। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সেখানে সুদীপা এবং আদিত্য চলে এসেছে। সুদীপা যেই না গাড়ি থেকে নেমেছে, দরজাটা যেই বন্ধ হয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু সুদীপার শাড়িটা আটকে গিয়েছে। তখন সেখানে আদিত্য যেই না ধরতে যাবে, এদিকে সুদীপাও গাড়ির হাতলটা ধরতে গিয়ে দুজনের হাতের উপরে হাত পড়ে যায় এবং দুজন দুজনের দিকে তাকিয়ে আবার কিন্তু ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে একে অপরের মধ্যে হারিয়ে যেতে শুরু করে দেয়। আর সেখানেই আমরা দেখতে পাচ্ছি রূপা কিন্তু ঘুরে বারবার ঘোরাফেরা করছে, যে গাড়ির পেছনে পেছনে দৌড়াচ্ছিল, সে এসে বলতে লাগে মা মা বলে চিৎকার করতে শুরু করে দেয়, কিন্তু মায়ের কোনো খোঁজ পাচ্ছে না। সে ক্লান্ত হয়ে পড়ছে, কিন্তু মায়ের খোঁজ সে করতেই চাচ্ছে, করতেই চলেছে। আর এদিকে যখন অভ্র বেরিয়ে আসতে চাচ্ছে, প্রচন্ড গতিবেগ নিয়ে বেরিয়ে যাচ্ছে, হঠাৎ করে কিন্তু সেখানে আদিত্যকে দেখে সে থমকে দাঁড়িয়ে দেয়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি সবাই মিলে কিন্তু সামনের দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তখন সেখানে পরমা বলতে লাগে আদিত্য ওকে আটকাও, ওনাকে আটকাও। তখন সেখানে অভ্র বলতে লাগে কিরে আদিত্য তুই এখানে কি করতে এসেছিস? তখন সেখানে আদিত্য বলতে লাগে আসলে তুই কেন এখান থেকে চলে যাচ্ছিস, তুই আমাকে বল আগে কেন এখান থেকে চলে যাচ্ছিস? তখন সেখানে অভ্র প্রচন্ড হাসিতে ফেটে ওঠে আর বলতে লাগে তুই কি ব্যাপার বলতো, কি ব্যাপার তোর এখানে, কি ব্যাপার? তখন সেখানে অভ্র বলতে লাগে আমার স্ত্রীর কথা আমি শুনবো কি না শুনবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুই ওকে নিয়ে অত ভাবছিস কেন? তোকে তো অত নিয়ে ভাবতে হবে না, তোকে ওসব নিয়ে ভাবতে হবে না। কিন্তু সেখানে আদিত্য বলতে লাগে দেখ, পরমা তো তোকে কিছু বলছে, আমি না তো দাদা ভাই আমার কথা শুনবি না, কিন্তু পরমা তো তোকে কিছু বলে, তুই কথাটা শোন। তখন সেখানে অভ্র প্রচন্ড অট্টহাসিতে ফেটে পড়ে আর বলতে লাগে আমার স্ত্রী আমাকে যা বলুক না বলুক তার কথা কি আমার শুনতে হবে, আমার সব কথাগুলো মানতে হবে, কেন সবগুলো করতে হবে? এদিকে তখন দেখতে পাচ্ছি সুদীপা বলতে লাগে দাদা ভাই আপনি কেন এমনটা করছেন? এদিকে তখন পরমা প্রচন্ড প্রচন্ড রকমের ভাবনার মধ্যে হারিয়ে যাচ্ছে, আমি তারই সব দোষ করলাম। তখন সেখানে অভ্র প্রচন্ড রকমভাবে বলতে লাগে যে তুই আমার জীবনটাকে শেষ করে দিয়েছিস, এইভাবে সবকিছু জানতিস তারপরেও তুই আমার জীবনটাকে শেষ করে দিয়েছিস। এই বলে কিন্তু আদিত্যের উপরে চড়া হতে শুরু করে দেয়। তখন আদিত্য পুরো বিষয়টাকে একদম স্টেপ বাই স্টেপ বলতে শুরু করে দেয়, আমি জানতাম না যে পরমার সঙ্গেই তোর বিয়ে হচ্ছে, আমি জানতাম না, সত্যি বলছি আমি জানতাম না। পরমা সমস্ত কিছুটা করেছে, পরমার উপরে আদিত্য একেবারে দোষ চাপিয়ে দিতে শুরু করে দেয়। তখন সেখানে ওই পরমার মা বলতে লাগে আদিত্য তুমি কাজটা কিন্তু ঠিক করলে না, তুমিও কিন্তু সমানভাবে দোষী, এই দোষে দোষী, শুধু পরমা একা দোষ করেনি, তুমিও কিন্তু দোষী। তখন সেখানে আদিত্য বলতে লাগে দেখুন আমি দোষী ঠিক আছে, কিন্তু আমি বিষয়টাকে ম্যানেজ করার জন্য আমি অনেকভাবে চেষ্টা করেছি, আমার কাছে ফোন নাম্বার ছিল না, আমার কাছে কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না যে আমি পরমাকে ফোন করে জানিয়ে দেবো। তখন সেখানে পরমা মুখটা ধরে আর বলতে লাগে আদিত্য তুমি যে কথাগুলো বলছো, কথাটা যেন শুনে কিছু মনে করো না, তাহলে আমি একটা কথা বলি, তোমার এই কথাগুলো শুনে কেউ কি বিশ্বাস করবে, কেউ কি মানবে, কেউ কি বুঝবে তোমার এই কথাগুলো? তখন সেখানে সুদীপা দাঁড়িয়ে ভিতর থেকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, কেন এমন ভাবে কথাগুলো হচ্ছে? তখন সেখানে অভ্র প্রচন্ড রেগে যায়, বলতে লাগে তুই সব জানতিস, তাহলে জেনে বুঝে আমার জীবনটাকে এইভাবে কেন নরকে পরিণত করলি, কেন আমার জীবনটাকে শেষ করে দিলি বল? এইভাবে একেবারে আদিত্যর গলার কলারটা ধরে প্রচন্ড ঝাঁকানাকি করতে শুরু করে দেয়, কেন তুই এমনটা করলি অভ্র, তুই কেন এমনটা করলি, এই বলে কিন্তু অস্থির হতে শুরু করে দেয়। আর এদিকে দেখতে পাচ্ছি সুদীপা অবাক দৃষ্টিতে, তার চোখটাও কপালে উঠে গেছে, সে কিছুই বুঝতে পারছে না কেন এমনটা হচ্ছে। এদিকে অভ্র প্রচন্ড কান্না ভেঙে পড়তে শুরু করে দেয়। তখন সেখানে অভ্র প্রচন্ড কাঁদছে আর বলছে আমার জীবনটা শেষ করে দিলি, তুই যদি একটা বার বলতিস তাহলে বিয়েটা ভেঙে যেত, আমার বিয়েটা ভেঙে যেত। কিন্তু অভ্র বলতে লাগে দেখ আমি কিন্তু ওই হলুদের দিন হলুদ হলুদের দিনকে কিন্তু আমি জানতে পেরেছি। তখন সেখানে অভ্র বলতে লাগে সেই দিনও তো তুই আমাকে বলবি, তাহলে তো আমি বিয়েটাকে আটকাতে পারতাম, তাহলে তো বিয়েটা আটকাতাম। কিন্তু অভ্র বলতে লাগে আদিত্য বলতে লাগে না আমি আমি আটকাইনি, কেন জানিস? কেননা বাড়ির সবাই মিলে তোকে খুশি, সবাই মিলে প্রচন্ড খুশি, তুইও তো পরমাকে দেখে প্রচন্ড রকমের খুশি হয়েছিলিস, তুই তো প্রচন্ড ভালোবেসে ফেলেছিস, তাই জন্য আমি আর কিছু বলিনি, আমি চুপ করে দিয়েছিলাম জানি সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সব তো ঠিক হয়ে যায়নি, আমি তোর জন্য দাদা ভাই, তোর জন্য আমি এই সুদীপাকে বিয়ে করতে বাধ্য হয়েছি, আমি তোর জন্য বিয়ে করতে বাধ্য হয়েছি। আমি জানি আমি যদি সুদীপাকে বিয়ে করি তাহলে কিন্তু পরমা আস্তে আস্তে আমাকে ভুলে যাবে, তাই জন্য তোর ওপরের জন্য, তোর জন্যই, তোর ভালোর জন্যই আমি আমি বিয়ে করেছি, আমি বাধ্য হয়ে বিয়ে করেছি। আর এমন কথা শুনতে কিন্তু সুদীপা একেবারে হাততালি মারতে আমাদের সামনের দিকে চলে আসে আর এসে বলতে লাগে আদিত্য বাহ, তাহলে এতদিন পরে মিস্টার চৌধুরী আপনি তাহলে সত্যি কথাটা বললেন, তাহলে আমার বাবার কথা রাখার জন্য না, বাহ 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 মিস্টার চৌধুরী বাহ, আপনি যে কথাটা বললেন সেটা একেবারে খাঁটি কথা বললেন। এতদিন তাহলে আমার থেকে লুকিয়ে রেখে দিয়েছিলেন। তাহলে আমার বাবা মৃত্যুর আগে জাস্ট কথাটা বলে গিয়েছিল বলে সেই কথার বড়াই করে আপনি থাকতে পারছেন, তাই না? কথার বড়াই করে আপনি থাকতে পারছেন। বাহ! মিস্টার চৌধুরী বাহ! তখন সেখানে পরমা বলতে লাগে, "কেন আদিত্যকে এত দোষারোপ করছো? সুদীপা তুমি কেন দোষারোপ করছো আদিত্যকে?" কিন্তু সুদীপা একেবারে নীরব নিথর হয়ে সে একেবারে কড়া দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থাকে। সেখানে পরমা প্রচন্ড উদ্বেগ নিয়ে বলতে লাগে, "তোমার দোষ সুদীপা, তুমি কোনো কথা বলার অধিকার রাখো না। তুমি তো একটা শেল্টার পেয়েছো থাকার জন্য চৌধুরী পরিবারে, তুমি তো এখান থেকে পড়াশোনা করতে পারছো। আদিত্য তোমাকে এত ভালোবাসে, তোমাকে প্রচন্ড গাইড করছে, তাহলে তুমি কেন এরকম কথা বলছো?" তখন সেখানে এদিক দেখতে পাচ্ছি অভ্র বলতে লাগে, প্রচন্ড রকমভাবে বলতে লাগে, "না, না পরমা তুমি এর বিষয়ে কোনো কথা বলবে না। সুদীপার উপরে কোনো রকমের কথা বলবে না। সুদীপা যেটা করছে সেটা ভালোর জন্য করে। সুদীপা তো কারোর কোনো ক্ষতি করেনি। তুমি যেটা করেছো সেটা মহাপাপ করেছো। পাপ করেছো সেটা, মহাপাপ করেছো।" এই বলে কিন্তু অভ্র প্রচন্ড রেগে গিয়ে পরমাকে প্রচন্ড রকমের কঠোরভাবে করতে লাগে। "তোমাকে তো শাস্তি পেতেই হবে পরমা, তোমাকে শাস্তি পেতেই হবে।" এই বলে অভ্র প্রচন্ড রকমভাবে তাকে বকাঝকা করতে লাগে। তখন সেখানে অভ্র প্রচন্ড কান্নায় ভেঙে পড়তে শুরু করে দেয় আর বলতে লাগে, "না, না, না আমার জন্য এসবগুলো হয়েছে, আমার জন্য এসবগুলো হয়েছে।" এদিকে আদিত্য প্রচন্ড
কান্নাকাটি করতে শুরু করে দেয়। আদিত্য প্রচণ্ড রকমভাবে বোঝানো শুরু করতে দেয় যে, "আমার কথাটা বোঝার চেষ্টা করো।" কিন্তু এদিকে সুদীপা প্রচণ্ড রকমভাবে আদিত্যর উপরে চড়াও হতে শুরু করে দেয়। "আদিত্য, তুমি যেটা করেছো সেটা মহান বড় ভুল করেছো, তুমি বড় ভুল করেছো।" এই বলে আদিত্যর উপরে চোটপাট করতে শুরু করে দেয়। এবং আদিত্য বলতে লাগে, "সুদীপা, তুমি চুপ করো না, তুমি চুপ করো, তুমি চুপ করো।" কিন্তু সুদীপা বলতে লাগে, "না, না, আমি চুপ করব না। আপনি আমার জীবনটাও শেষ করে দিয়েছেন, আমার জীবনটা শেষ করে দিয়েছেন।" এদিকে পরমা আবার এসে সুদীপাকে বলতে লাগে, "সুদীপা, তুমি কথাগুলো ঠিক করে বলো, তুমি কথাগুলো ঠিক করে বলো। কেন আদিত্যর উপরে এত চড়াও হচ্ছ?" কিন্তু সুদীপা বলতে আদিত্য বলতে লাগে, "পরমা, তুমি কথা বলবে না। সুদীপার উপরে কোনো কথা বলার রাইট তোমার নেই। তুমি চুপ করো। তোমার জন্য সবকিছু হয়েছে।" তখন পরমা বলতে লাগে, "সবকিছু তাহলে আমার উপরে আসছে। আমি দোষ করেছি। তাহলে আমি আর এই মুখ রাখবোই না, আমি দেখবোই না।" এই বলে কিন্তু পরমা সামনের দিকে এগিয়ে যায়। মা-বাবা ধরতে চাইলে মা-বাবাকে বলে, "না, আপনারা কেউ আমাকে ধরবেন না।" এই বলে পরমা সামনের দিকে এগিয়ে যায়, রাস্তায় বেরিয়ে যায়। আম সুদীপা বলতে লাগে, "অভ্র, যেতে হবে, বাঁচাতে হবে, এক্ষুনি দৌড়ে যেতে হবে।" এই বলে কিন্তু সুদীপা তার পেছনে বাইরে চলে আসে এবং বাইরে চলে এসে কিন্তু গাড়িতে উঠতে যাচ্ছে পরমা। তখন পরমাকে বারবার বলতে লাগে যে, "পরমা, তুমি শান্ত হও। রাগের মাথায় অনেক বড় ভুল হয়ে যেতে পারে। শান্ত হও। তুমি কোথাও যেও না, যেও না।" কিন্তু পরমা কার কথা শুনে সে সামনের দিকে এগিয়ে যায়। গাড়ি দুটো প্রচন্ড গতিতে স্পিডে গাড়ি চালাতে শুরু করে দেয়। এদিকে আদিত্য বলতে লাগে, "আমরা তাহলে গাড়িতে উঠি।" কিন্তু সুদীপা গাড়িতে না উঠে সে পেছন ধাওয়া করে পরমার গাড়ির পেছনে দৌড়াতে শুরু করে দেয়। এদিকে আদিত্য গাড়িটা নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। পরমা প্রচন্ড গতিবেগ নিয়ে গাড়ি চালাচ্ছে। আর এদিকে আমরা দেখতে পাই সুদীপা প্রচন্ড রকমভাবে ভেঙে পড়েছে। সে কিছুই বুঝতে পারছে না। এই গাড়ির সঙ্গে সে দৌড়ে পারবে না। তাই জন্য সে একটা গাড়ি ধরতে যাবে। এমন সময় দেখতে পাচ্ছি রূপা সামনের দিকে চলে এসেছে এবং সে পরমা গাড়ির স্টিয়ারিং ঘোরাতে গিয়ে সামনে দিয়ে হঠাৎ করে কিন্তু রূপাকে ধাক্কা মেরে দেয়। আর রূপাকে ধাক্কা মারা মাত্রই আমরা দেখতে পাচ্ছি ধাক্কা মারার আগের মুহূর্তেই সুদীপা কিন্তু গিয়ে রূপাকে আঁকড়ে ধরে এবং যখনই টেনে নিয়েছে, কিন্তু টেনে নিয়ে আর হলো কি? গাড়ির ধাক্কা লাগলো না ঠিকই, কিন্তু রূপার মাথায় গিয়ে কিন্তু একটা পাথর লেগে তার মাথাটা কিন্তু একেবারে ফেটে যায়। মাথা থেকে প্রচন্ড ব্লিডিং হতে শুরু করে দেয়। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি রূপা আস্তে করে বলতে লাগে, "মা, তোমার কিছু হয়নি তো মা? তোমার কিছু হয়নি তো? তোমার কিছু হয়নি তো?" আর এমন কথা শুনতেই কিন্তু সুদীপা মানে ভিতর থেকে কিন্তু একটা প্রচন্ড রকমের আপনজনের অনুভূতি পেয়েছে। তখন সেখানে সুদীপা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আর এদিকে পরমা গাড়ি থেকে নেমে বলতে লাগে, "আমি না বুঝতে পারিনি, আমি না বুঝতে পারিনি।" এই বলে তখন সুদীপা কি করে? একেবারে মানে রূপাকে কোলে করে নেয়। কোলে করে নিয়ে কিন্তু তাকে সেবা শুশ্রূষা করতে শুরু করে দেয়। তাকে বলতে লাগে, "এক্ষুনি ডাক্তার দেখতে হবে, এক্ষুনি অ্যাম্বুলেন্স দেখতে হবে।" কিন্তু সুদীপার মনের খাতায়, মনের পাতায় যেন কোনো একটা আপন অনুভূতি দেখতে পাচ্ছে। আর এদিকে কিন্তু পরমাও কিন্তু নিজের মনের খাতায়, মনের পাতায় কিন্তু মানে নিজের মনের ভেতর থেকেও কিন্তু সেও একটা আপন অনুভূতি পাচ্ছে। তখন সেখানে আদিত্য চলে আসে। আদিত্য এসে বলতে লাগে, "সব তোমার জন্য, সব তোমার জন্য। পরমা, তুমি জেদের বশে যা করো সব ভুলায়, সব ভুলায়।" তখন সেখানে সুদীপা বলতে লাগে, "দেখুন, আপনার এখানে ঠিক ভুল বিচার করার সময় না। আপনি প্লিজ এনাকে ডাক্তারবাড়ি নেওয়া যাওয়ার চেষ্টা করুন। এক্ষুনি ডাক্তারবাড়ি নিয়ে যেতে হবে, এক্ষুনি চেষ্টা করুন। আপনি প্লিজ আসুন, প্লিজ আসুন।" কিন্তু আদিত্য কি করে? পরমাকে আবারও কিন্তু বকবক করতে শুরু করে দেয়, তাকে বকতে শুরু করে দেয়। এমন সময় কিন্তু সেখানে সুদীপা যখন জোর করে চিৎকার করছে, তখন সেখানে চলে আসে অভ্র এবং আদিত্য সবাই মিলে ধরে কিন্তু রূপাকে গাড়িতে তোলে এবং সামনের দিকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তখন সেখানে পরমা গাড়ির মধ্যে মানে বসে প্রচন্ড রকমের কান্নায় ভেঙে পড়ে। বলতে লাগে, "আমার চোখে কেন এত জল আসছে? কে এই মানুষটা? কেন এত আপন অনুভূতি আসছে? কেন এত আপন অনুভূতি আসছে?" সে কিছুই বুঝতে পারছে না। এদিকে কিন্তু দেখতে পাচ্ছি রূপা বারবার বলছে, "মা, মা" করে বলছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সুদীপা বলতে লাগে, "আদিত্য, তাড়াতাড়ি গাড়িটা চালাও, তাড়াতাড়ি গাড়িটা চালাও।" এদিকে কেমন পরমা বলছে, "তাড়াতাড়ি গাড়িটা চালাও, তাড়াতাড়ি গাড়িটা চালাও।" এই বলে কিন্তু তারা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পরমাদের বাড়িতে কিন্তু পরমার মা প্রচন্ড রকমের ক্ষিপ্ত হয়ে গেছে। সে বলতে লাগে, "না, না, না, আমি একটা বিহিত দেখে ছেড়ব। আমার মেয়ের জীবনটা এভাবে নষ্ট হতে দেব না। আমার মেয়ের জীবনটা একবার নতুন করে গড়ব। প্রয়োজনে সারা জীবন আমার কাছে রেখে দেব, কিন্তু আমার মেয়ের জীবনটা এভাবে নষ্ট হতে দেব না। প্রয়োজনে আমি চৌধুরীর বাড়িতে যাব এবং সেখানে গিয়ে আমি কি করব? সমস্ত সত্যিটা বলে দেব।" কিন্তু আমার একটা ভয় হচ্ছে, সুদীপা গিয়ে যদি সত্যি কথাটা বলে দেয় তাহলে সবকিছু তো বেকার হয়ে যাবে, সবকিছু ভন্ডুল হয়ে যাবে। না, 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 আমাকে কিছু একটা করতে হবে। সুদীপা কোথায় আর আমার মেয়ে কোথায়? সুদীপার কোনো নাম গোত্র ছাড়া একটা মেয়ে। তখন সেখানে পরমার বাবা বলতে লাগে, "দেখো, তার মনের খাতায় পরমার বাবা তো জানে যে সুদীপা কার মেয়ে, কি বৃত্তান্ত। সে নিজেই জানে যে এরা দুজন তো যমজ বোন। সেক্ষেত্রে বিষয়টা কি হচ্ছে, পরমার বাবা বলতে লাগে, "দেখো, কথাগুলো ঠিক করে বলো, হিসেব করে বলো। সুদীপার বিষয় নিয়ে অত নাক গলাগলি করো না।" কিন্তু পরমার মা বিভিন্ন রকমের বাজে মন্তব্য করতে শুরু করে দেয়। আর বলতে লাগে, "আমি চৌধুরী পরিবারে যাব এবং গিয়ে সেখানে মিসেস চৌধুরীর সঙ্গে আমি কথাগুলো বলব। আমি সবকিছু খুলে বলব। আমার মেয়ের জীবনটাকে এভাবে নরকে পরিণত হতে দেব না। আমি অভ্রের সঙ্গে থাকতে দেব না।" অভ্র কি করে আমাদের সামনে এত বড় কথা বলল? এত ঘৃণা ওর, এত কষ্ট, এত ঘৃণা আমাদের উপরে। "না, না, আমি যাবো।" এই বলে কিন্তু পরমার বাবা এবং পরমার মা সামনের দিকে বেরিয়ে যায় চৌধুরী পরিবারে যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে দেখতে পাচ্ছি হাসপাতালে কিন্তু নিয়ে আসা হয়েছে রূপাকে এবং দ্রুত কিন্তু চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর এদিকে তখন পরমা প্রচন্ড রকমের কান্না ভেঙে পড়ে। "আমি তাহলে সব জায়গায় দোষী হয়ে গেলাম। এই মানুষটা যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমার কি হবে? আমার কি হবে?" এদিকে তখন আদিত্য বলতে লাগে, "পরমা, এর জন্য কিন্তু তোমার জেল হতে পারে।" তখন সেখানে অভ্র বলতে লাগে, "না, না, না, তুই এখানে, এটা তো হাসপাতাল, তুই ভুলে যাস না।" কিন্তু আদিত্য থামতে চায় না। আদিত্য বলতে লাগে, "পরমা, একটা কথা বলে রাখি, এই মহিলা যদি সুস্থ হয়ে ওঠে এবং সুস্থ হয়ে ওঠার পরে যদি তোমার বিরুদ্ধে থানায় কোনো এফআইআর করে তাহলে কিন্তু তোমার
আমার জেল হতে পারে। তখন কিন্তু পরমার মুখটা শুকিয়ে গেছে, এদিকে সুদীপা প্রচণ্ড রকমের ভাবনার মধ্যে হারিয়ে গেছে। সে কি করবে সে নিজেই বুঝতে পারছে না। এর পরবর্তী পর্বে কি এমন হতে চলেছে অবশ্যই কমেন্টে জানিও।